সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। চলো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়ি, সেন্ট্রিফিউজ মেশিন, যেটা আমাদের ল্যাবরেটরি প্রতি পদক্ষেপে দরকার হয়। তোমরা এই ভিডিওটা যদি শেষ অবধি দেখো, আমি আশা রাখবো যে তোমরা সেন্ট্রিফিউজ মেশিন ক রকমের হয়, সেটা কিভাবে আমরা অপারেট করব, তার টেকনিক্যাল স্পেসিফিকেশন কি কি হবে, এগুলো সম্বন্ধে তোমাদের সম্যক জ্ঞান হয়ে যাবে। এবং তারপর তো তোমরা বইয়ের সাহায্য নেবেই। তো এই ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব সেন্ট্রিফিউজ মেশিনটা অরিজিনালিও দেখানোর চেষ্টা করছি। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ অবধি দেখবে। এসো শুরু করছি সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিন, তাহলে প্রথমে বলছি যে কোনো মেশিনে আমার একটা প্রিন্সিপাল হয়, যে কোনো কাজ হয় তার একটা প্রধানত একটা প্রিন্সিপালের উপর সেটা দাঁড়িয়ে থাকে। সেই প্রিন্সিপালটা হচ্ছে স্পেশালি ডিজাইন মেশিন টু অ্যাক্সিলারেট সেডিমেন্টেশন প্রসেস বাই ইউজিং সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেডিমেন্টেশন প্রসেস বা থিতিয়ে যাওয়া, যেমন জলের সাথে বালি মিশিয়ে যদি আমরা দাঁড় করিয়ে রাখি, বালিটা কিছুক্ষণ পর থিতিয়ে যায়। রক্ত যদি তোমরা দেখে থাকো, রক্ত যদি দাঁড় করানো থাকে, কিছুক্ষণ পর রক্ত যত সেল আছে আরবিসি ডব্লিউবিসি প্লেটলেট নিচে থিতিয়ে পড়ে, ওপরে প্লাজমাটা আলাদা হয়ে যায়। এই যে থিতিয়ে যাওয়ার প্রসেসটা সেটাকে অ্যাক্সিলারেট করছে, মানে ত্বরান্বিত করছে। কিভাবে? একটা আর্টিফিশিয়াল প্রসেস দিয়ে, যেখানে আমরা একটা সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করছি, একটা আমরা বাইরে থেকে একটা বল প্রয়োগ করছি। সেই বলটা কি তোমরা দেখে থাকবে যে, বা এটা ক্লাস 5-6 এ হয়তো পড়েছো, যে এক বালতি জল একটা দড়ি বেঁধে যদি জোরে ঘোরানো হয় তাহলে জলটা কিন্তু পড়ে না। তেমনই এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েছি। একটা সেন্টার আছে, সেই সেন্টারে একটা টিউব আছে, সবুজ রঙের টেস্ট টিউব আছে, এটা ঘুরছে। ঘুরতে গেলে কি হচ্ছে, যখন ঘোরাচ্ছি জোরে, তখন ঘোরাচ্ছি হচ্ছে ভি মানে ভেলোসিটি, ত্বরণ বা ভেলোসিটি দিচ্ছি। তখন আমি এখানে কি হচ্ছি না, এখানে এই জলটা সেন্টারের দিকে যাওয়ার চেষ্টা করছে, লাল দিয়ে করা আছে, এটাকে বলে সিপি বা সেন্ট্রিপেটাল ফোর্স, যেটা কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যখন এত জোরে ঘুরছে, এই যে ভেলোসিটিটা যেহেতু এটা বাইরের দিকে রেজাল্টেন্ট ফোর্সটা, তখন এখানে একটা কেন্দ্র থেকে একটা অপোজিট বলও কাজ করছে, সেইটাকে আমরা বলছি সিএফ বা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটা এইটাকে বাইরের দিকে ঠেলে রাখছে, স্বভাবত জলটা পড়ছে না বা টেস্ট টিউব থেকে ব্লাড পড়ে যাচ্ছে না। তাহলে কি হলো, স্পেশালি ডিজাইন মেশিন টু অ্যাক্সিলারেট, যেটাকে ত্বরান্বিত করছে সেডিমেন্টেশন প্রসেস। কেননা সেডিমেন্ট করে যদি করতে যাই সব কাজ, তাহলে তো দিন গড়িয়ে যাবে, বাই ইউজিং সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা যে অ্যাপ্লাই করছি, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিসের উপর নির্ভর করছে না, এটাকে আমরা বলছি রিলেটিভ সেন্ট্রিফিউগাল ফোর্স বা আরসিএফ। এই রিলেটিভ সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে, এখানে ভেলোসিটিতে একটা গ্র্যাভিটেশনের কাজ, গ্র্যাভিটেশন এখানে কাজ করছে, সেটা তাহলে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত? 0.40, তারপর 1118, বা এটাকে রাউন্ডিং অফ করে কেউ 112 বল। তাহলে 0.40, তারপরে 1118, এটা হচ্ছে জি বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার রেডিয়াস ইন সেন্টিমিটার, রেডিয়াসটা মাপবো কিসে না, রেডিয়াসটা মাপবো সেন্টিমিটারে, এবং স্পিডটা মাপবো আরপিএম এ। স্পিড মাপবো আরপিএম, আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, প্রতি মিনিটে ওটা কবার ঘুরছে। এই তিনটেকে যদি গুণ করে দিই তাহলে যেটা হয় সেটা হচ্ছে আরসিএফ। তাহলে এই রিলেটিভ সেন্ট্রিফিউগাল ফোর্স, অর্থাৎ দেখা যাচ্ছে যত রেডিয়াস বাড়বে, যত স্পিড বাড়বে, তত আমার রিলেটিভ সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হবে। যত ফোর্স বেশি হবে আমার, বা সেন্ট্রিফিউগাল ফোর্স বা রিলেটিভ সেন্ট্রিফিউগাল ফোর্স যত আমার বেশি হবে, তত তাড়াতাড়ি আমার অ্যাক্সিলারেট হবে, সেডিমেন্টেশনটা থিতিয়ে পড়াটা তত তাড়াতাড়ি ত্বরান্বিত হবে। তো আমি এটা আমরা কি করি, একটা যখন আমরা সেন্ট্রিফিউজ মেশিনে বা সেন্ট্রিফিউজ মেশিনকে আমরা অনেকভাবে ভাগ করি। প্রথম কথা, আগে যখন কারেন্ট ইলেকট্রিসিটির খুব প্রবলেম ছিল, তখন একদম নিচে দেখবে টাইপস অফ সেন্ট্রিফিউজ মেশিন বাই ড্রাইভিং ফোর্স। মানে আমি ড্রাইভিং ফোর্সটা কি ছিল, মেকানিক্যাল ছিল একটা ইলেকট্রিক্যাল। প্রথমে মেকানিক্যালি আমরা ঘোরাতাম, যদি কারেন্ট না থাকতো, প্রায় কারেন্ট থাকতো না,
পরবর্তীকালে ইলেকট্রিক যখন থেকে মানে খুব সহজভাবে আমরা পাচ্ছি, তখন থেকে আমরা ইলেকট্রিক্যাল ফোর্সে মেইনলি কাজ করে। এখন মেকানিক্যাল সেন্ট্রিফিউজ মেশিন আর কোনো ল্যাবরেটরি রাখে না। তাহলে এরপরে আছে টাইপস অফ রোটার। রোটার মানে হচ্ছে যেটা ঘোরাচ্ছে, সেটা কিরকম ঘোরাচ্ছে? দু রকমের রোটার, একটা হচ্ছে সুইং আউট হেড, যেটা আমি হরাইজন্টাল রোটার বলছি, বা অ্যাঙ্গুলার হেড বা ফিক্সড অ্যাঙ্গেল রোটার। আমার এখানে দুটো টেস্ট টিউবের বাকেট আছে, বা এর মধ্যে টেস্ট টিউব রাখতেও পারি, না রেখেই বোঝাচ্ছি। তো যখন এই একটা সেন্ট্রাল অ্যাক্সিসের উপর যখন দুটো টেস্ট টিউব ঘুরছে তখন এটা কিন্তু আগে অবস্থায় ছিল এরকম ঝুলে ছিল। যখন ঘুরছে এই দুটো কিন্তু সোজা হরাইজন্টাল হয়ে গেছে, হরাইজন্টালি এটা চলে গেছে। তার জন্য এটাকে বলা হয় সুইং আউট হেড বা হরাইজন্টাল হেড। এটা হরাইজন্টাল হচ্ছে। এখন আবার আরেক রকমের মেশিন পাওয়া যায় যেটাকে বলে অ্যাঙ্গুলার হেড বা ফিক্সড অ্যাঙ্গেল। এইখানে এই অ্যাঙ্গেলটা ফিক্সড করা আছে, এই অ্যাঙ্গেলটা ফিক্সড করা আছে, এই অ্যাঙ্গেলেই ঘুরবে। এইটা এই টেস্ট টিউবটার হিম্মত নেই যে এরকম হরাইজন্টাল পজিশনে চলে যাবে। এই অ্যাঙ্গুলার হেডে কত? এই অ্যাঙ্গেলটা সাধারণত 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি হয়। এবং অ্যাঙ্গুলার হেডে হঠাৎ দরকার পড়লো কেন? না, এখানে যে ভেতরে যে বাতাসটা থাকছে, এয়ারটা থাকছে, সেই বাতাসের সাথে ঘর্ষণটা বা ফ্রিকশনটা খুব লেস হয়। তার জন্য অ্যাঙ্গুলার হেড বেশি চলে। কিন্তু অ্যাঙ্গুলার হেডের প্রবলেম কি? যখন আমি হরাইজন্টাল হেডে করছি আমার রেডিয়াসটা এতটা হয়ে যাচ্ছে, যখন আমি অ্যাঙ্গুলার হেডে করছি রেডিয়াস বা আর যেটা আমার এতটুকু হয়ে যাচ্ছে। স্বভাবত এখানে যদি রেডিয়াস বা আর এর ভ্যালু কম হয় তাহলে আমার যে টোটাল ফোর্সের পরিমাণটা কমে যায়। এবার হচ্ছে টাইপস অফ কন্টেনার, মানে এখানে আমি কি ধরনের কন্টেনার রেখেছি। এখানে টিউব কন্টেনার হয়, যেখানে আমি যার মধ্যে এই কন্টেনার গুলো এই যে নীল রঙের করা আছে, এই কন্টেনার গুলোর মধ্যে বা এখানে কালো রঙের করা আছে কন্টেনারের মধ্যে আমি শুধু টেস্ট টিউব ঢোকাতে পারবো। এই টেস্ট টিউব গুলো কতগুলো ঢোকাতে পারবো? মানে এগুলো হয় 2, 4, 8, 16, 32, 64, এইভাবে হয়। এইভাবে সংখ্যাগুলো কেন হয়? কারণ আমাকে যখন আমি একটা টেস্ট টিউবকে যখন একটাতে ব্লাড আছে যখন আমি সেন্ট্রিফিউজ করতে দিই, আমাকে অপোজিট সাইডটা ব্যালেন্স করতে হয়। এটা সেন্ট্রিফিউজ মেশিনে সবচেয়ে মেন পয়েন্ট, যে অপোজিট জায়গাটা, অপোজিট বাকেটটা বা অপোজিট টেস্ট টিউব হোল্ডারটা যেন অবশ্যই ব্যালেন্সড হয়, মানে বাই ওয়েট ব্যালেন্স বাই ওয়েট। আচ্ছা, বাকেট হয়, এগুলো বড় বড় বাকেট থাকে। এখানে তো ছোট টেস্ট টিউব আমি দেখেছি, এগুলো বড় বড় বাকেট থাকে। যখন আমাকে ওখানে ব্লাড ব্যাগ ভরাতে হয়, মানে এখন তো আর ব্লাড শিশিতে কালেকশন করা হয় না, মানে যেটা ট্রান্সফিউশনের জন্য, সেগুলো আমরা এখন প্লাস্টিক ব্যাগে করি। সেই ব্যাগগুলোকে ঘুরিয়ে যখন আমি আরবিসিকে আলাদা করতে হয়, প্লাজমাকে আলাদা করতে হয়, প্লেটলেটকে আলাদা করতে হয়, তখন তার জন্য যে কন্টেনার গুলো হয় সেগুলো বাকেট সিস্টেম হয়, মানে যেখানে ব্যাগ ঢুকে। একটা হচ্ছে হেমাটোক্রিট বা মাইক্রোকুবেট। কিছু সেন্ট্রিফিউজ মেশিন আছে যেখানে এত বড় টেস্ট টিউব না, খুব পাতলা পাতলা হেমাটোক্রিট ঢোকে। হেমাটোক্রিট কত হয়? হেমাটোক্রিট খুব পাতলা টেস্ট টিউব বা পাতলা কোনো হতে পারে, এরকম পাতলা খুব টেস্ট টিউব হয়, বা খুব পাতলা ক্যাপিলারি টিউব হয়। ক্যাপিলারি টিউব যা দুটো এন্ডি খোলা, ক্যাপিলারি অ্যাকশনে ব্লাড আসে। সেই ক্যাপিলারি একটা যদি একটা নামটা সিল করে দিতে হয়, তো এই ধরনের জিনিস তো এখানে দিলে ভেঙে যাবে। তার জন্য ওগুলো খুব পাতলা আসে, সেটাকে বলা হয় মাইক্রো হেমাটোক্রিট সেন্ট্রিফিউজ মেশিন। আরেকটা আছে, সেটা হচ্ছে মাইক্রো কুভেট। কিছু আমাদের একটা ব্লাড ব্যাংকের টেকনিক আছে, সেই টেকনিকটাকে বলা হয়, যেখানে ব্লাড গ্রুপ আমরা করি, সেই ব্লাড গ্রুপ করতে আমাদের কিছু মাইক্রো কুভেট লাগে। সেই মাইক্রো কুভেট গুলো, এই কুভেট গুলো 3টে বা 6টা বা 12টা একসাথে থাকে, সেগুলো মাইক্রো কুভেট গুলো এখানে ফিট হয়ে যায়। সম্ভবত ওটা দেখতে ভেতরটা ঠিক এরকম হয় না, একটু আলাদা রকম হয়। এরপর হচ্ছে টাইপস অফ স্পিড কি রকম হয়। একটা হচ্ছে জেনারেল পারপাস, মানে ল্যাবরেটরিতে রুটিন ওয়ার্কের জন্য, যেটা সাধারণত স্পিড হয় 4000 থেকে 5000 আরপিএম বা রেভলিউশন পার মিনিট। এবং সেখানে টিউবের যে সাইজটা অ্যালাউ করে সেটা সাধারণত 20 ml। এই যে টেস্ট টিউবটা ধরে আছে, এই টেস্ট টিউবগুলো সাধারণত 20 ml অবধি অ্যালাউ করে।
একটা হচ্ছে হাই স্পিড, যেখানে খুব জোরে ঘোরানো হয়, কেননা ওখানে 20,000 RPM অব্দি চলে যায়, এবং সেখানে RCF যে ফোর্সটার কথা আমি বারবার বলছি, সেখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 20,000 RPM এ ঘুরছে, কিন্তু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 35,000 G। সেখানে টিউব গুলোর সাইজ সাধারণত বড় হয়, সেখানে 200 ml বা ব্যাগের সাইজ হয়। আরেকটা আছে ভেরি লো, এই যখন আমি মাইক্রো কুভেট গুলো ঘোরাই, যেটা আমাদের ব্লাড গ্রুপের একটা বিশেষ পদ্ধতিতে আমরা যখন ব্লাড গ্রুপ করি এই মাইক্রো কুভেটের সাহায্যে, তখন আমরা খুব লো স্পিডে ঘোরাই। সেই স্পিডটা কত 1000 RPM মাত্র, এবং ওটা নয়েজ ফ্রি। নয়েজ মানে কিন্তু আওয়াজ নয়, নয়েজ মানে হচ্ছে ওখানে ভাইব্রেশন ফ্রি। এইখানে মেশিনে নয়েজ বলতে বোঝানো হয় মেশিনে ভাইব্রেশন ফ্রি, এবং মেশিনের ওই যে স্পিডটা 1000টা, ওটা কখনোই 1010 হয়ে যাবে না বা 990 হয়ে যাবে না, এত সুন্দর ওটা মেনটেন করে। তার জন্য ওটাকে বলা হয় নয়েজ ফ্রি। এরপর আছে আল্ট্রা সেন্ট্রিফিউগেশন বা আল্ট্রা সেন্ট্রিফিউজ মেশিন, যেখানে আমার RCF যে ফোর্সটা আমার সেটা 1.5 লাখ অব্দি চলে যাচ্ছে। ফিক্সড হেড রোটার, সেখানে রোটারটা ফিক্সড হেড, এই যে এরকম ফিক্সড হেড থাকছে, এবং সেটা আমার কি কাজে লাগে, যেখানে আমি প্রোটিনের ফ্র্যাকশন, প্রোটিনের বিভিন্ন রকম ফ্র্যাকশন বার করি, বা লাইপোপ্রোটিন যেটা থাকে তার ফ্র্যাকশন বার করতে যে, এটাও ব্লাড ব্যাংকের এলাকায় প্রধানত, সেখানে আমার আল্ট্রা সেন্ট্রিফিউজ মেশিনের দরকার হয়। এরপর আছে সেন্ট্রিফিউজ মেশিন বাই টেম্পারেচার। টেম্পারেচার কি হচ্ছে না, এই যে যতগুলো মেশিন, এই সাধারণত জেনারেল পারপাস মেশিন, ভেরি লো স্পিড, এগুলো হচ্ছে সব রুম টেম্পারেচারে কাজ করে, নর্মাল রুম টেম্পারেচার এগুলো কাজ করে। আর যেগুলো হাই স্পিড মেশিন আছে, যেখানে সাধারণত ব্লাড ব্যাগ থেকে আমি প্লেটলেট বা আরবিসি বা প্লাজমাকে আলাদা করি, বা তার থেকে ক্রায়োপ্রেসিপিটেট আলাদা করি, সেই যে মেশিনগুলো সেখানে যেখানে ব্লাড ব্যাগ ঢোকানো হয়, সেগুলো 6000 RPM এ ঘোরে, এবং এটা হচ্ছে রেফ্রিজারেটর, হাই স্পিড রেফ্রিজারেটর, মানে ওটাই ফ্রিজ, ওটাই সেন্ট্রিফিউজ। মানে যেহেতু ব্লাড ব্যাগটা ফ্রিজ থেকে বার করলে ব্লাডটা নষ্ট হয়ে যাবে, তার জন্য ফ্রিজের মধ্যে একটা সেন্ট্রিফিউজ মেশিন ঢোকানো থাকে, তার জন্য ওটাকে বলা হয় রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন। এরপর হচ্ছে যে সেন্ট্রিফিউজ মেশিনের কম্পোনেন্ট বা কি কি পার্টস থাকে, তার মধ্যে প্রধান হচ্ছে একটা বড় ড্রাম, এই ড্রামে যেখানে টেস্ট টিউব হোল্ডার গুলো আছে, এবং মধ্যেখানে একটা সেন্ট্রাল শ্যাফট যেটা ঘুরছে, যার মোটর সাহায্যে যে শ্যাফটটা ঘুরছে, এবং টিউব বা কাপ বা বাকেট উইথ কুশনস, মানে এই যে টেস্ট টিউবগুলো নিচে এখানটাতে, এই যে টেস্ট টিউব হোল্ডার গুলো আছে, টেস্ট টিউব হোল্ডার গুলোর নিচে একটা করে এরকম কুশন দেওয়া থাকে, যেন টেস্ট টিউবটা কাছে হয় ম্যাক্সিমাম সময়, এবং যেন সেটা এই যে ওখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সের জন্য যেন ভেঙে না যায়, তার জন্য এখানে কুশন বা প্যাড দেওয়া থাকে, রাবার প্যাড দেওয়া থাকে। তো সেটা হচ্ছে, বা সেটা তাহলে কি হলো না, এখানে টিউব হতে পারে, কাপ হতে পারে, বা বাকেট হতে পারে। এর যে ঢাকনা হয়, সেন্ট্রিফিউজ মেশিনের ঢাকনাটা সাধারণত হেভি হয়, ভারী হয়, উইথ অর উইদাউট ভেন্টিলেশন। কিছু সেন্ট্রিফিউজ আছে যেটা আমি এখানে আলোচনা করলাম না, সেটা হচ্ছে ভ্যাকাম সেন্ট্রিফিউজ। সেই ভ্যাকাম সেন্ট্রিফিউজে ভেন্টিলেশন আমরা অ্যালাউ করি না, মানে বাইরের হাওয়া ভেতরের হাওয়া যেন মিক্স না হয়, মানে বাইরে থেকে হাওয়া না ঢুকতে পারে, কারণ মোটর ঘুরছে, ফ্যান চললে যা হয়, মোটর ঘুরছে, হাওয়া ভেতর বাইরে থেকে ঢুকবে এবং ভেতর থেকে হাওয়া বেরোবে। নর্মাল সেন্ট্রিফিউজ মেশিনগুলোতে উইথ ভেন্টিলেশন, মানে ভেন্টিলেশনটা অ্যালাউ থাকে, এবং যেগুলো ভ্যাকাম সেন্ট্রিফিউজ হয় সেখানে এই ভেন্টিলেশনটা অ্যালাউ থাকে না, বা রেফ্রিজারেটর যে সেন্ট্রিফিউজ হয় সেখানেও ভেন্টিলেশনটা অ্যালাউ থাকে না, কারণ ফ্রিজটা তাহলে গরম হয়ে যাবে। এরপর নর্মালি একটা পাওয়ার সুইচ থাকে, আর কি থাকে, একটা টাইমার থাকে। টাইমারের কাজ হচ্ছে যে আমি আগে থেকে ওখানে সেট করে দিতে পারবো যে আমি 10 মিনিট ওটাকে ঘোরাবো বা 15 মিনিট ঘোরাবো, সেন্ট্রিফিউজ করব, তো সেইটাকে একটা টাইমার দিয়ে আমি আগে থেকে সেট করে দিতে পারি। স্পিড কন্ট্রোলার থাকে, স্পিডটাকে আমি কমানো বাড়ানোর জন্য, এবং একটা ট্যাকোমিটার থাকে। ট্যাকোমিটার মানে হচ্ছে হুইচ মেজার্স দ্য রেভলিউশন পার মিনিট, সেটাকে বলে ট্যাকোমিটার। সেই ট্যাকোমিটারটা একটা সেন্ট্রিফিউজে ইনবিল্ট থাকে, যে তোমাকে শো করবে যে তোমার যে ঘোরাচ্ছ সেটা কত RPM এ ঘুরছে। সেটা অ্যানালগ হতে পারে বা ডিজিটাল হতে পারে। অ্যানালগ মানে যেটা কাঁটা শো করবে, আর ডিজিটাল মানে সংখ্যায় শো করবে। এগুলো হলো কম্পোনেন্ট। ইউজটা কি? ইউজটা আমি এখানে উপরে লিখে রেখেছি সেপারেশন অফ, মানে আমার সবই কাজ সেপারেট করা। কিসের থেকে
না সিরাম অথবা প্লাজমা অথবা সেল। যখন আমি সিরাম চাই তখন আমি সেলের থেকে সিরাম আলাদা করছি, যখন আমি প্লাজমা চাই সেলের থেকে প্লাজমা আলাদা করছি, যখন আমার সেল চাই তখন আমি প্লাজমা বা সিরামের থেকে সেলটাকে আলাদা করে নিচ্ছি। সিমিলারলি কি হচ্ছে, সেলুলার মানে যেগুলো সেলুলার কম্পোনেন্ট থাকে, বিভিন্ন ছোট ছোট সেল থাকে, সেটা মাইক্রো অর্গানিজম হতে পারে, সেটা প্যারাসাইটের হতে পারে, সেটা আমার বডি সেল হতে পারে। সেই সেলগুলোকে অথবা পার্টিকেলস থাকে, যদি কোনো পার্টিকেল থেকে থাকে, এবং আর্টিফ্যাক্টস কথাটা মানে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্যাক্ট, মানে যেটা আমার বইয়ে নেই অথচ একটা অদ্ভুত একটা জিনিস আমি মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা আর্টিফ্যাক্ট নামে অভিহিত করি। তাহলে সেলুলার পার্টিকেলস এন্ড আর্টিফ্যাক্টস ফর্ম দ্য ফ্লুইড ইউরিন স্টুল, মানে আমাদের শরীরে বিভিন্ন রকম বডি ফ্লুইড বা ইউরিন বা স্টুল, সেখান থেকে সেলুলার মেটেরিয়াল পার্টিকেলস বা আর্টিফ্যাক্টসকে আলাদা করে নিয়ে সেন্ট্রিফিউজ করে। ফ্রি সেলস ফ্রম অ্যাগ্লুটিনেশন, তাহলে এইখানে আমরা কি করছিলাম, যেটা আমি ব্লাড ব্যাংকের কথা বারবার বলছিলাম, যেখানে আমার মাইক্রো কুবেটের কাজ হচ্ছে এবং যেখানে আমি ভেরি লো স্পিডের একটা সেন্ট্রিফিউজ ইউজ করছি, সেখানে আমি ফ্রি আরবিসি সেলগুলোকে অ্যাগ্লুটিনেশন বা যে জমাটটা বেঁধেছে তাদের থেকে আলাদা করে নিচ্ছি। 4 নম্বরে কি বলা হচ্ছে, এটাও সেম, অ্যান্টিজেন, এজি মানে অ্যান্টিজেন এবং এবি মানে অ্যান্টিবডি। অ্যান্টিজেন অ্যান্টিবডি ফ্র্যাকশন ফ্রম ফ্রি ফ্র্যাকশন, মানে ওখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি যে ফ্র্যাকশনটা তৈরি হয়েছে, কোয়াগুলেশন হয়েছে, তার থেকে ফ্রি ফ্র্যাকশনটাকে আলাদা করছি। আবার কি করছি, ডিফারেন্ট সেলুলার কম্পোনেন্টস ক্রায়োপ্রেসিপিটেট, যেখানে আমি বিভিন্ন আমার কোয়াগুলেটিং ফ্যাক্টরগুলোকে আলাদা করে নিচ্ছি শুধু সেন্ট্রিফিউজ করে ঘুরিয়ে। প্রোটিন লাইপোপ্রোটিন ফ্র্যাকশন আলাদা করছি এবং পিএফএ বা প্রোটিন ফ্রি ফিল্ট্রেট আমি আলাদা করতে পারছি। মানে সবই আমার আলাদা করা বা সেপারেট করার কাজ হচ্ছে সেন্ট্রিফিউজের মেশিনে। সেন্ট্রিফিউজ মেশিনের অপারেশনে তোমাকে সবার আগে খেয়াল রাখতে হবে চেকিং প্রপারলি ফিটেড উইথ ইলেকট্রিক্যাল কানেকশন অ্যান্ড আর্থিং, তাহলে সেটা যেন প্রপারলি ইলেকট্রিক্যাল কানেকশনের সাথে ফিট করে, যেন প্লাগ লুজ না থাকে এবং যেন সেই প্লাগ পয়েন্টটা যেন অবশ্যই আর্থিং করা থাকে। এরপর আছে প্রপারলি ব্যালেন্সড উইথ দ্য অপোজিট ওয়ান টু মিনিমাইজ ভাইব্রেশন, তাহলে অপোজিট, এই যে অপোজিট ডিরেকশনে যখন আমি রাখছি, এই অপোজিট ডিরেকশনে যে টেস্ট টিউবগুলোকে রাখবো সেগুলো যেন ব্যালেন্সড হয় বাই ওয়েট, নট বাই ভলিউম, বাই ওয়েট। এবার হচ্ছে ক্লোজ দ্য লিড ফার্স্ট, প্রথমে ঢাকনা বন্ধ করব, সেট দ্য টাইমার ফিক্স আমি যতক্ষণ লাগবে, এবং অ্যাক্সিলারেট স্লোলি, আমার দরকার 5000 আরপিএম, আমি কিন্তু একবারে 5000 দেবো না, ধীরে ধীরে ওটাকে অ্যাক্সিলারেট করব, মানে ত্বরান্বিত করব, দিয়ে 5000-এ গেলে আমি ছেড়ে দেবো। এবং যখন বন্ধ করব তখন কি করব, রিটার্ডেড দ্য স্পিড স্লোলি, এবার যেভাবে আমি ধীরে ধীরে বাড়িয়েছিলাম স্পিড, সেভাবে ধীরে ধীরে স্পিড কমাবো। ওয়েট ফর কমপ্লিট স্টপিং, কমপ্লিট স্টপ হওয়া অব্দি আমি ওয়েট করব, তারপরে আমি ওপেন দ্য লিড করব, মানে লিডটা বা ঢাকনাটাকে খুলবো। এটা কোনো কোনো মেশিনে তোমাকে যখনই কোনো ওখানে মোটর ঘুরতে শুরু করলো, ও তোমার লিডটা খোলা বা বন্ধ করা স্টপ করে দেয়, ওখানে অটো লক হয়ে যায়, সেই অপশনটা খুব ভালো অপশন। জেন্টলি রিমুভ দ্য টিউবস অ্যান্ড বাকেট, এবং ধীরে ধীরে যে টেস্ট টিউবটা আমি ঘোরাতে দিয়েছি সেটাকে আস্তে আস্তে ওখান থেকে বার করব, অবশ্যই থেমে যাওয়ার পরে। এবার চেক হিটিং, এর মাঝে আমি মেশিনটা গরম হচ্ছে কিনা চেক করব। মনিটর আরপিএমটাকে মনিটর করবো যে আমি যে রেভলিউশনটা আমার চাইছিলাম সেটা আমি পাচ্ছি কিনা, টাইমারটাকে দেখবো যে টাইমারটা ঠিক আছে নাকি, এবং টেম্পারেচার ক্যালিব্রেশন, যে টেম্পারেচার আমার বেড়ে গেছে কিনা, এগুলো মাঝে মাঝে তোমাকে, বিশেষ করে যখন আমি এইখানে আমি হাই স্পিড, যেখানে আমি রেফ্রিজারেটর ইউজ করছিলাম, রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ, সেখানে যেন টেম্পারেচারটা আমার ঠিক থাকে। চেঞ্জ ব্রাশেস ওয়েন নিডস, এর মধ্যে কিছু কিছু আগের কাজ যেমন ছিল যে মোটরের সাথে একটা করে কার্বন বা গ্রাফাইট ব্রাশ লাগানো থাকে, সেই ব্রাশটা ক্ষয়ে গেলে ব্রাশটা চেঞ্জ করতে হয়। এবার যখন আমি কিনতে যাব একটা মেশিন, তখন আমাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে যে আমি মেশিনগুলো জানি নাকি, কিরকম জানি নাকি, যে আমার চাই কি, কোন ভেরিয়েন্টের চাই, বেঞ্চ টপ না ফ্লোর টপ। এবার সাধারণত সব মেশিনগুলোই
যেগুলো আলট্রা সেন্ট্রিফিউগেশন হয় এবং যেটা হাই স্পিড হয় সেগুলো সাধারণত ফ্লোর টপ, মানে যেটা মেঝের উপর রাখা হয়। এবং বেঞ্চ টপ বাকি সব মেশিনগুলি হচ্ছে কোনো টেবিল, শক্ত টেবিল যেটা যেন না নড়ে, সেরকম বেঞ্চ টপ মডেল। এগুলো সব বেঞ্চ টপ মডেল। তো আমি বেঞ্চ টপ মডেলই নেবো, সেরকম দরকার যেমন দরকার হবে। এরপর হচ্ছে পারপাস, আমার পারপাসটা অনুযায়ী আমি নেব। প্রথম কথা হচ্ছে আমার লাগবেটা কেন, আমার কি জেনারেল ল্যাবরেটরির জন্য লাগবে, তাহলে তো আমি জেনারেল ল্যাবরেটরির জন্য সুইং আউট বা অ্যাঙ্গুলার হেড নেব। আমার কি স্পেশাল পারপাস লাগবে, মানে স্পেশাল পারপাস মানে আমি কি কোনো ভেরি লো স্পিডে করতে চাইছি, মানে এখানে যেহেতু আমি ব্লাড ব্যাংকের সেই গ্রুপিং সিস্টেমটা বলছি বারবার, সেই তার জন্য করতে চাইছি, তার স্পেশাল পারপাসের মেশিন নিতে হবে। যদি ব্লাড ব্যাংক পারপাস হয়, তো ব্লাড ব্যাংক পারপাসেও কি না, ব্লাড ব্যাংক পারপাসে আমি কি নর্মালি সিরামকে আলাদা করার জন্য নিচ্ছি, না কম্পোনেন্ট মানে ব্লাডের বিভিন্ন সেল, প্লাজমা, কোয়াগুলেশন ফ্যাক্টর যদি করতে যাই, তাহলে আমাকে হাই স্পিড রেফ্রিজারেটর নিতে হবে। মানে আমার পারপাসটা হচ্ছে আমাকে দেখিয়ে দেবে রাস্তা, আমাকে কোনটা নিতে হবে। এরপর হচ্ছে আমি নেবোটা কোনটা, রোটার টাইপ নেব, অ্যাঙ্গুলার না রোটারের যে টাইপটা সেটা অ্যাঙ্গুলার নেব না সুইং হেড নেব। তো অ্যাঙ্গুলার যদি আমার অ্যাঙ্গুলার দিয়েও কাজ চলে, যেখানে আমার আর এর ভ্যালু অলওয়েজ কম, তার জন্য ফোর্স সাপ্লাই কম হয় কিন্তু ফ্রিকশন কম হয়, তার জন্য হিটিং কম হয়, মেশিনটার ডিউরেবিলিটি বেশি হয়। তো অ্যাঙ্গুলার বা সুইং এর যে কোনো একটা নিলেই চলে। এবার নাম্বার অফ টিউব আর বাকেট, এবার কতগুলো আমার টিউবের দরকার। আমার যদি লার্জ ভলিউমের ল্যাবরেটরি হয়, তাহলে আমার কি ওখানে 32টা বা 64টা টিউবের নেব। যদি আমার বড় ব্লাড ব্যাংক হয়, তাহলে আমার যেখানে বাকেটের সংখ্যা বেশি, যেখানে বেশি ব্যাগ একসাথে কাজ করতে পারবো, সেরকম নেব। তো আমার পারপাসটা হচ্ছে মেন, এখানেও বারবার বলছি আমি। এবার টেম্পারেচার টাইপ, মানে নর্মাল না রেফ্রিজারেটর, ব্লাড ব্যাংক পারপাস হলে অবশ্যই রেফ্রিজারেটর নেব, বাকি তো নর্মাল। স্পিড টাইপ কি নেব, নর্মাল, লো, হাই, ভেরি হাই। ভেরি হাই কখন দরকার হচ্ছে ব্লাড ব্যাংকে, বা হাই ব্লাড ব্যাংকে দরকার হচ্ছে, লোটাও আমার ব্লাড ব্যাংকের বিশেষ এক ধরনের গ্রুপিং করতে গিয়ে দরকার পড়ছে, এবং নর্মাল আমার জেনারেল ল্যাবরেটরি পারপাসে দরকার পড়ছে। এবার কন্ট্রোলার, কন্ট্রোলার মানে আমার কি কি দরকার, টাইমের কন্ট্রোলার দরকার, স্পিডের কন্ট্রোলার দরকার, যদি টেম্পারেচার কন্ট্রোলার দরকার হয়, যদি আমি ব্লাড ব্যাংক পারপাস হয়, তাহলে টেম্পারেচার কন্ট্রোলার আমি দেখে নেব। এরপর হচ্ছে ডিসপ্লে, আমার ডিসপ্লে আমি কি কি চাই সেটা আমার চাওয়ার উপর, যে আমি টাইমের ডিসপ্লে চাই, স্পিডের ডিসপ্লে চাই, টেম্পারেচার ডিসপ্লে চাই, যা যা রিকোয়ারমেন্ট তাই। এবং আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমার লিড লক অপশনটা থাকে। লিড লক অপশন থাকলে সাধারণত সেন্ট্রিফিউজ ঘটিত যে অ্যাক্সিডেন্ট গুলো সেগুলো অনেক দূর করা যায়। তো ল্যাবরেটরি পরে আমরা বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে, অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক দিতে ভুলবে না। আমরা নেক্সট চ্যাপ্টারে আসবো হট এয়ার ওভেন এবং ইনকিউবেটর নিয়ে, ঠিক আছে? So dear friends, this is the centrifuge machine. As I told earlier to you, that it has a heavy lid. Here you can see this lid is very heavy lid. Oh, and there is the ventilations. Here is the ventilations of the lid. Okay, now go to the center. Here is the main shaft. These shafts holding the test tube buckets, and these has to balance opposite direction. You have to balance in opposite direction. When in the inner circle, you go to balance like this, like that, and these are the angular. This is the angular one because these are fixed. These test tube buckets are fixed. So this is a angular one centrifuge machine. Okay, it has a cushion there to close the lid, and when you close the lid, here is the lock. As soon as it's run, you cannot open this, and after it stops totally, you have to open like this. This is the centrifuge machine. Now come to the switchboard. Here is the LED display of RPM, that is revolution per minute.
Here is the timer, show how many times you want to run it. It is the setting of the timer to set the time. Here is the motor on off switch, okay. Here is the lead lock, show you that whether lead is locked or not. Now here is the knob, that is you can regulate the speed. Here is the mark, you can see here is the mark, and here is how much speed you need, and according to the speed your display will show, and as per your time setting the time shall be shown. Okay, this is the centrifuge machine. So I think you must understand this. And this is a centrifuge machine, there is nothing, and inside this there is a motor, and this is the central shaft. Okay, now this is your centrifuge machine. Okay friends, so you must share it and like it. Thank you.